আবিরের স্প্যারো লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ১৪। রাত ৯টার পর তানভীর এখনও বাসায় ফেরেনি। মোজাম্মেল খান সোফায় বসে টিভি দেখছেন। হালিমা বেগম রান্নায় ব্যস্ত। মেঘও এতক্ষণ আম্মুকে সাহায্য করছিল। আবির বাসায় ফিরেছে সেই সন্ধ্যায়। ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়েছিল। মেঘ ২-৩ বার রুমে উকিও দিয়েছে, কিন্তু তেমন সারা শব্দ পায়নি। কেমন যেন নিঃসঙ্গতায় ডুবে আছে। কিছুক্ষণ আগে ছাদে যাবে বলে বাসা থেকে বের হয়েছে, কিন্তু এখনও আসেনি। মেঘ নিজের কাজ শেষ করে ড্রয়িং রুমে আসতেই মোজাম্মেল খান বললেন, আবির সেই কখন ছাদে গেল, এখনও নামছে না। মেঘ মৃদুস্বরে বলল, আমি কি ডাকতে যাব? যেতে পারবে? হ্যাঁ, যাও। মেঘ ওড়না মাথায় দিয়ে শরীর ঢেকে বের হলো। মেঘ সন্ধ্যার পর সচরাচর ছাদে যায় না। ভূতের ভয় বড্ড বেশি। ছোটবেলায় প্রায়ই স্বপ্ন দেখত ভূতেরা তাকে ডাকছে, তাদের সাথে গল্প করতে বলছে। সেই থেকেই মনে ভয় জন্মেছে। আদি থেকে শুরু করে সবাই, বাড়ির সবাই এই কথা জানে। মেঘ ভূতেদের অনেক সম্মান করে। ভূতের কখনো ভূত বলেও সম্বোধন করে না, ছোট থেকে তানারা বলেই সম্বোধন করে। মেঘ ধীর পায়ে ছাদের দিকে উঠতে লাগলো। যেতে যেতে হঠাৎ মনে পড়ল, আবির ভাই যদি ছাদে না থাকে, তানাদের সাথে দেখা হয়ে গেলে কি হবে। মেঘ বুকে অল্প থুতু দিয়ে উঠতে লাগলো। কিছুটা উঠার পর শুনতে পেল কে যেন গান গাইতেছে। আর একটু ওঠার পর কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। মেঘ আর সময় নিল না, এক দৌড়ে ছাদের দরজায় এসে দাঁড়ালো। উল্টো দিকে একটা চেয়ার বসে আবির আপন মনে গান গাইতেছে। রাতের সব তারা আছে দিনের গহীনে, বুকের মাঝে মন যেখানে রাখব তোকে সেখানেই। তুই কি আমার হবি রে, মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে। তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে। মেঘ বিভোর হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির একই রিলিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। তুই কি আমার হবি রে, এই লাইনটা যতবার কানে বাজছে মেঘের শরীরটা কেঁপে উঠছে। মনে হচ্ছে মেঘকে বলছে কথাটা। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছে উনি? আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতেই মুখে হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো, উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? গত রাতেও তো ওনাকে জিজ্ঞেস করলাম, কই সেভাবে তো কিছুই বললেন না। আবির ভাইয়ের জীবনে সত্যি কি কেউ আছে? তবে কি তার কথা ভেবেই গাইতেছেন? সঙ্গে সঙ্গে মেঘের মুখের হাসি গায়েব হয়ে গেল। নিস্তব্ধ আঁখিতে তাকিয়ে আছে সে। বুকের বাপাশে হালকা ব্যথা অনুভব হলো। এর মধ্যে আবিরের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব হয়ে বসে রইল, দৃষ্টি আকাশের দিকে স্থির। অকস্মাৎ মেঘ ডাকল, আবির ভাই। আবির চমকে উঠল, ঘাড় ঘুরিয়ে স্পষ্ট চোখে তাকালো। মেঘ আবিরের থেকে কয়েক হাত দূরে দাঁড়ালো। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই এখানে? মেঘ মলিন কণ্ঠে বলল, আব্বু আপনাকে ডাকতে পাঠিয়েছিল। আবির সে কথায় পাত্তা না দিয়েই উল্টো প্রশ্ন করল, কখন এসেছিলে? অনেকক্ষণ। কিছু শুনেছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, মেয়েটা কে? আবির থমকে আছে, আমতামতা করছে। দেওয়ার মতো উত্তর খুঁজে পাচ্ছে না। আবির উদাসীন কণ্ঠে বলল, কোন মেয়ে? মেঘ কিছু না বলে চলে যেতে নিল। আবির উঠে সহসা মেঘের হাত চেপে ধরল, একটানে নিজের কাছে নিয়ে নিল। আবিরের প্রশস্ত বুকে মেঘের মাথাটা ধাক্কা খেল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি, অন্য হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে বলল, আপনি খুব পচা। আবির মৃদু হেসে বলল, তারপর? ফালতু ব্যাঙের ছাতা। মেনে নিলাম। এখন তুই বল, তুই কি শুনেছিস? যা শোনার তাই শুনেছি। আপনার আমাদের বাসায় আসার পর থেকে আমি বুঝতে পারছি আপনার মধ্যে কিছু একটা চলছে। আপনাকে আমি বারবার জিজ্ঞেস করেছি, আপনি বরাবরই আমার কথা এড়িয়ে গেছেন। এখন জিজ্ঞেস করলাম, এখনও বললেন না কোন মেয়ে। শুনুন, আমার আব্বুর চোখ ফাঁকি দেওয়া অসম্ভব ব্যাপার। আব্বু যদি একবার টের পায় আপনি এসব কাণ্ড করেছেন, তাহলে আপনার একদিন কি আব্বুর যে কয়দিন লাগে। আপনাকে দেখে আমার খুব মায়া হচ্ছিল, তাই বারবার শান্তি চাইছিলাম। আমার সামনে কাউকে কষ্ট পেতে দেখলে আমার খুব কষ্ট হয়, তাই আমাকে বললে আমি আপনাকে সাহায্য করতে পারতাম। আপনি যেহেতু বলবেন না, তাতে আমার কি? আমি এক্ষুনি গিয়ে আব্বুকে বলে দিব। কি বলবি? বলবো আপনি প্রেম করেন। আবির নরম স্বরে বলল, করলে ক্ষতি কি? আব্বু বলেছেন এসব প্রেমপিরিতি ভালো ছেলেমেয়েরা করে না। আবির মেঘের হাতটা নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আবিরের হৃৎপিণ্ডের স্পন্দন স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘের হাত থেকে পুরো শরীর কাঁপুনি শুরু হয়েছে। বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। চাঁদের আলোতে মেঘের ফর্সা আদল দেখা যাচ্ছে। চোখ তুলে তাকাতেই পারছে না মেয়েটা। অদ্ভুত এক অনুভূতি অন্তঃকরণে হানা দিয়েছে। আবির প্রশস্ত চোখে তাকিয়ে তপ্তস্বরে প্রশ্ন করল, আমি কি খারাপ ছেলে?
মেঘ কথা বলতে পারছে না, ওষ্ঠদ্বয় কাঁপছে। মেঘ কোনো মতে বলল, হাতটা ছাড়ুন। আবির ছাড়ার বদলে হাতটা আরও শক্ত করে ধরল। মেঘ নিজের সবটুকু দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নিচোখে তাকিয়ে আছে। ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢুক গেলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। তপ্তস্বরে বলল, এখন দেখব কিভাবে নিজের হাত ছাড়াস। মেঘ রাগে কটমট করে বলল, ছাড়ুন আমাকে। না ছাড়লে কি করবি? মেঘ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। আচমকা প্রশ্ন করল, কোন অধিকারে ছুঁয়েছেন আমাকে? আবির নিরেট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকারবোধ শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকারনামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকারনামায় স্বাক্ষর করে হলেও তোকে ছুঁব। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনল কি কে জানে। অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে, তবু শান্ত হওয়ার নাম নেই। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল, আমাকে ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কিন্তু চিৎকার করব। আবির এবার শব্দ করে হাসল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্তস্বরে প্রশ্ন করল, তুই যে অকাজন্ডি সেটা কি জানিস? মানে? এই যে চিৎকার করবি বললি, চিৎকার তুই করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবেটা কি শুনি? আমি তোর হাত ধরেছি এইটাই নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশের ভয়ে আমি তোর হাত ছেড়ে দিব? জীবনেও না। বরং তুই নালিশ করলে আমার সুবিধাই হবে। দে চিৎকার। আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে মেঘ রাগ কিছুটা কমে এসেছে, তবে এখনও পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোটবেলার স্মৃতি ছোটবেলাতে ফেলে এসেছে মেঘ, এখন আর সেসব নিয়ে ভাবে না। এখন মেঘ আবির দুজনে প্রাপ্তবয়স্ক। এমত অবস্থায় একটা ছেলের কাছে একটা মেয়ে আসলে মেয়েটার রেগে যাওয়া খুব স্বাভাবিক। মেঘের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি, কিন্তু আবিরের আচরণ মেঘের কাছে খুব অস্বাভাবিক লাগছে। মেঘ দৃষ্টি নামাতেই চোখ পড়ে আবিরের বুকে। সাদা রঙের টি শার্ট বেদ করে আবিরের গায়ের গন্ধ মেঘের নাসার রন্ধ্রে পৌঁছে যাচ্ছে। ছেলেদের গায়ের গন্ধ কেমন হয় তা মেঘের অজানা ছিল, কিন্তু আজ প্রথমবারের মতো কাছে থেকে অনুভব করছে। আবিরের স্পন্দন, গায়ের গন্ধ, নেশাক্ত দৃষ্টি সবেতেই নাজেহাল মেঘ। মেঘের অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো। মেঘ চোখ তুলে চাইল। আবিরের নজর তখনও স্থির। অগোছালো চুলগুলো কপালে এসে পড়েছে, মৃদু বাতাসে আপন বেগে উঠছে। আবিরকে এভাবে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। আচমকা ফোঁস করে শ্বাস ফেলল। নিজের ভেতরের সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইছে। এই মানুষটার সাথে আর যাই হোক, রাগ করা মেঘের পক্ষে প্রায় অসম্ভব বিষয়। আবির গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তুই চাচ্চুর সামনে আমার ব্যাপারে একটা টু শব্দ করলে আমি তোকে ফাঁসাতে দুইবার ভাববো না মেঘ। মেঘ নিরেট কণ্ঠে বলল, কিভাবে ফাঁসাবেন? আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমি চাচ্চুকে বলবো আমার প্রেম অন্য কারোর সঙ্গে না, বরং আপনার একমাত্র মেয়ে মাহাদিবা খান মেঘের সঙ্গে। আমি খারাপ ছেলে হলে আপনার মেয়েও খারাপ মেয়ে। আমাকে বাসা থেকে বের করে দিলে ওকেও বের করে দিতে হবে, কারণ চরিত্র দুজনেরই সেম। সঙ্গদোষে যেমন লোহা ভাসে, আমার দোষেও তেমন তোকে ভাসাবো। তারপর চরিত্রহীন আর চরিত্রহীনা মিলে বিয়ে করে সংসার শুরু করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নাম হবে চারিত্রিক সনদপত্র। বল রাজি? মেঘ চিৎকার করল, না। আবির মেঘের হাত ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। মৃদুস্বরে বলল, ভবিষ্যতে আমাকে ফাঁসানোর আগে কয়েকবার ভেবে নিস। মেঘ শক্ত কণ্ঠে বলল, আপনার সাথে আমার প্রেম, এটা বললে আব্বু বিশ্বাস করবে কেন? আপনি এসেছেনই গতকাল, একদিনে কি প্রেম হয়ে যায়? আমার আব্বু এত বোকা না। আবির মুচকে হেসে বলল, বললামই তো, তুই আজ আমার নাম বদনাম করবি, কাল তোকে আমার বউ করে নিব। কেন, কিভাবে এসব জানতে চাইবি না? বদনাম করার আগে আবিরের বউ হওয়ার প্রস্তুতি নিয়ে নিস। যার মনের ভিতর অন্য নারীর বসবাস, আমি তাকে ঘৃণা করি। আবির চোখ রাঙিয়ে প্রশ্ন করল, আমার মনে কোন নারীর বসবাস? মেঘ অন্যদিকে তাকিয়ে বলল, আমি কি করে বলবো? তখনই আবিরের ফোন বাজতে শুরু করলো। আবির পকেট থেকে ফোন বের করলো। মেঘের নজরও সেদিকে গেল। ফোনের স্ক্রিনে মালা নামটা ঝলঝল করছে। মেঘের সহসা গতরাতের ঘটনা মনে পড়ে গেল। গতকাল রাতে তানভীর আবিরের মুখে মালা নামটা শুনেছে। তবে কি মালার সাথে কিছু আছে? আবির কল কেটে দিল। মেঘকে বলল, নিচে চল। মেঘ উল্টো প্রশ্ন করল, কল রিসিভ করলেন না কেন? প্রয়োজনে কোনো কথা নেই তাই? আমি সামনে আছি বলে ফোন রিসিভ করলেন না, তাই না? আবির গম্ভীর কণ্ঠে বলল, তুই কি ভাবছিস? আমি কিছু ভাবছি না, আপনি কল রিসিভ করেননি সেটা জানতে চাচ্ছি। মালা দ্বিতীয়বার কল করলো। মেঘ বলল, রিসিভ করুন। আবির মেঘকে দেখিয়ে একবার কলটা রিসিভ করলো। লাউড স্পিকার দিল। ওপাশ থেকে মালা জানতে চাইল, কেমন আছো? ভালো।
কল দিয়েছিস কেন? তোমার সাথে কথা বলতে। আমি এখন একটু ব্যস্ত। তুমি তো সারাক্ষণই ব্যস্ত থাকো, যখন কল দিই তখনই ব্যস্ত। এমন কেন করো তুমি? আবির নিরেট কণ্ঠে বলল। আমার কাজ থাকে। মালা আবারও বলল, আমি সেদিন শাড়ি পরেছিলাম, তোমাকে কয়েকটা ছবি পাঠিয়েছিলাম, দেখেছিলে? খেয়াল করিনি। মেঘ একদৃষ্টিতে আবিরকে দেখছে। ছেলেটার কর্কশ কণ্ঠের কথাবার্তা শুনে বিরক্তিতে কপাল কুঁচকে রেখেছে। ওপাশ থেকে মালা জিজ্ঞেস করলো, তুমি এখন কোথায় আছো? ঢাকাতে? হ্যাঁ। রাতে খেয়েছ? না। কখন খাবে? জানি না। কথা শেষ হলে রাখছি এখন, বাই। মালাকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কাটলো আবির। মেঘ বিরক্তির স্বরে বলল, এত বাজে আচরণ কোনো ছেলের হতে পারে বলে আমার জানা ছিল না। আমার ভাইয়ারও রাগ বেশি, মেয়েদের দেখতে পারে না, তাই বলে আপনার মতো এরকম আচরণ করে না। আবির শীতল কণ্ঠে বলল, আমি তোর সঙ্গে কি বাজে আচরণ করেছি? আমার সাথেই বাজে আচরণ করতে হবে এমন কোনো কথা নেই। মালা আপু কল দিয়েছিল, আপনি তার সঙ্গে ভালোভাবে কথা বললেন না কেন? মেয়েদের সাথে সবসময় নরম স্বরে কথা বলতে হয়। এরকম আচরণ করলে জীবনেও প্রেম টিকবে না আপনার। আবিরের কণ্ঠস্বর ভার তপ্তস্বরে বলল, আমার প্রেম টিকানোর কোনো দরকার নেই, আমার যাকে দরকার তাকে পেলেই হলো। আবির হাঁটতে শুরু করলো। আবিরের হাঁটার গতি তীব্র। আবিরের এক কদম মেঘের 4-5 কদমের সমান। মেঘ আর্তনাদ করে উঠল, আমাকে ফেলে চলে যাচ্ছেন কেন? আবির থেমে রাগীশ্বরে বলল, আমি তোকে ডেকে এনেছিলাম? আমি তো আপনাকেই ডাকতে এসেছিলাম, আমাকে নিয়ে যান প্লিজ। আবির শুনেও দাঁড়ালো না, কেন জানি রাগ হচ্ছে খুব। মেঘ ছুটে এসে আবিরের টি শার্ট খামচে ধরল। আবির আর চোখে তাকিয়ে বলল, টি শার্টটা আজকেই পরেছি। মেঘ বিড়বিড় করে বলতে লাগলো, একটু ছুঁয়েছি বলে এভাবে তেজ দেখাচ্ছেন, আর নিজে যখন খাবলা দিয়ে ধরেন। আবির সিঁড়ির কাছে গিয়ে থামলো। মেঘ তখনও বিড়বিড় করছে, লাইটটা পর্যন্ত যেতে দেন শুধু। তারপর আপনাকেও আমি চিনি না, আমি আপনাকে না ধরলে তানারা ধরে নিয়ে যাবে, তার জন্যই বাধ্য হয়েছি, না হলে আপনার মতো ছেলেকে ছুতে আমার বয়ে গেছে। আবির ক্রোধিত কণ্ঠে তাকালো। মেঘ নিরেট কণ্ঠে বলল, কী সমস্যা? মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরল আবির। গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোর আমাকে ধরতে কি সমস্যা? খামচে দিয়ে আমার নতুন শার্ট টি শার্টগুলো নষ্ট করছিস কেন? বুকে সৎ সাহস থাকলে নির্দ্বিধায় আমাকে ধরতে পারিস। আমি তোর মতো স্বার্থপর নই। আমি কি করলাম? তানাদের ভয়ে নিজেই এসে ধরলি আমাকে, আবার বলছিস লাইটের কাছে গেলে আমাকে চিনবি না। আমার মতো ছেলেকে ধরতে বয়েই গেছে, তাহলে তোকে ছাদে ফেলে চলে যাই। আমার মতো ছেলে কি কি করতে পারে দেখাবো তোকে। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বলল, না একদম না, মুখ ফসকে সত্যি কথা বলে ফেলেছি, আর কিছুই বলবো না আমি, সরি। আবির মেঘের কবজি ছেড়ে দিল। একটা সিঁড়ি নামতেই মেঘ আবিরের হাত ধরল। ঠান্ডা কণ্ঠে বলল, এইবার কিন্তু অধিকার নিয়ে ধরেছি। আবির মুচকি হাসলো, তবে কিছুই বলল না। 4 তলায় নামতে নামতে মেঘ আবিরের হাত ছেড়ে দিল। 3 তলার সিঁড়িতে তানভীর দাঁড়ানো। ওদের নামতে দেখে তানভীর গম্ভীর কণ্ঠে বলল, আব্বু অনেকক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছেন। মেঘ প্রশ্ন করল, তুমি কখন এলে? কিছুক্ষণ হলো। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে বসলো সবাই। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে বলল, তোমাকে কতবার বলেছি অফিসে চলো, কিন্তু তুমি গেলে না। আবিরকে একবার বলতেই সে চলে গেল। আমার ওকে কিছুই বুঝিয়ে দিতে হয়নি। তানভীর আবিরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, আব্বু তুমি বুঝলে না, ভাইয়া তোমার চোখে হিরো সাজার চেষ্টায় আছে। মেঘও সঙ্গে তাল দিল, ঠিক বলেছ আব্বু, ভাইয়ার কোনো বিষয় মনোযোগ নেই, ভাইয়ার মন এখন অন্য কোথাও। মোজাম্মেল খান জানতে চাইল, কোথায়? মেঘ জবাবে বলল, অন্য কোনো দিন বলবো। মোজাম্মেল খান আবিরের উদ্দেশ্য করে বললেন, তুমি একটু বোঝাতে পারো না ওকে? আবির মৃদু হাসলো, স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও মন্তব্য করে আমাদের জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।